হঠাৎ করে নাটকীয়ভাবে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে কয়েক ধাপ এগিয়ে গেলেন সাবেক মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মুহূর্তের মধ্যেই রাজনীতিতে নতুন একটা দৃশ্যপট হাজির হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বড় ধরনের পরিবর্তন। খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী থেকে খুব শীঘ্রই বিদায় নেবেন বলে মনে হচ্ছে এবং বিএনপি সরকারের আন্তর্জাতিক সম্পর্কেও বড় ধরনের পরিবর্তনের আভাস। নানান বিষয়, নানান সমীকরণ হঠাৎ রাজনীতির দৃশ্যপটে একটা নাড়াচাড়া দিয়েছে এবং অচিরেই আপনারা দেখবেন যে তোলপাড় শুরু হয়ে গেছে। হয়তোবা সালাউদ্দিন ভাই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রূপে থাকতে পারবেন না, এটা কিন্তু ক্লিয়ার কাট কথা। উনি যদি নাগরিকদের নিরাপত্তা না দিতে পারেন, ঋণ খেলাপিদের না ধরতে পারেন, মানুষের বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে সেগুলো যদি বন্ধ না করতে পারেন, সীমান্তে নাগরিকদের যদি নিরাপত্তা না দিতে পারেন, তাহলে সালাউদ্দিন ভাই গন কেস। আপনি যতই সংবিধান বিশেষজ্ঞ হন না কেন, জায়গা মাত্র যদি কাজ করতে না পারেন, তাহলে ওই জায়গায় আসলে আমরা আপনাকে চাই না। বাংলাদেশের অর্থনীতি বঙ্গোপসাগরে চলে যাবে। সাবধান করে দিচ্ছি, এইটাকে দলীয়করণ করবেন না। যদি দলীয়করণ করেন, ব্যাংকগুলোকে একটার পর একটা, জনগণ আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর যদি নিজের দলের প্রতি ভালোবাসা থাকতো, এই সরকারের প্রতি দায়বদ্ধতা থাকতো, আওয়ামী লীগের প্রতি না, এই সরকারের প্রতি, তার সরকারের প্রতি দায়বদ্ধতা থাকতো, সে শক্ত হাতে এগুলো বন্ধ করত। কিন্তু সে তো জানেই না, মনে হয় সে সংবিধানের 215 অনুচ্ছেদ নিয়ে বা 126 অনুচ্ছেদ নিয়ে বা 99 নম্বর অনুচ্ছেদ, আমি জাস্ট সেইং র্যান্ডমলি, নিয়ে যত উদ্বিগ্ন। বাংলাদেশে গত এক মাসে যে 118 জন শিশু ধর্ষিত হয়েছে, আজকে 71 বছরের একজন বৃদ্ধ, আমি আপনার শোতে বসার সময় দেখলাম, ধর্ষণের শিকার হয়েছে। তাদেরকে বিচারের আওতায় আনা এবং বিচারের আগে ক্রাইম কি করে কন্ট্রোল করা যায়, অপরাধ কি করে দমন করা যায়, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর, সেই দিকে মনোযোগ দেওয়ার মতন সময়, ইচ্ছা, আগ্রহ, দায়বদ্ধতা, জবাবদিহিতা এই স্বরাষ্ট্রমন্ত্রীর নাই। 5 তারিখের পরে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ এই মানুষগুলোকে আমরা পাহারা দিছি, এই ইউনিফর্ম পরা মানুষগুলোকে। আর এই মানুষগুলো আমাদের গায়ে, নিরস্ত্র মানুষগুলো আমাদের গায়ে কিভাবে জল কামান মারে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে সেটা হয়তো ভিডিওর শুরুতে দেখেই অলরেডি আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, টান টান উত্তেজনা আজকের এই ভিডিওটি সবার সম্পূর্ণ দেখতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে আমি মনে করি আপনারা রাজনৈতিক অঙ্গন নিয়ে এবং দেশ বিদেশের, আমাদের দেশ, পাশের দেশের অনেক কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কথা বলে আমরা সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। হঠাৎ করে নাটকীয়ভাবে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে কয়েক ধাপ এগিয়ে গেলেন সাবেক মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মুহূর্তের মধ্যেই রাজনীতিতে নতুন একটা দৃশ্যপট হাজির হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বড় ধরনের পরিবর্তন। খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী থেকে খুব শীঘ্রই বিদায় নেবেন বলে মনে হচ্ছে এবং বিএনপি সরকারের আন্তর্জাতিক সম্পর্কেও বড় ধরনের পরিবর্তনের আভাস। নানান বিষয়, নানান সমীকরণ হঠাৎ রাজনীতির দৃশ্যপটে একটা নাড়াচাড়া দিয়েছে এবং অচিরেই আপনারা দেখবেন যে তোলপাড় শুরু হয়ে গেছে। দর্শক, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গুপ্ত বিএনপি, ইউনূস সরকারও একটা বিএনপি সরকার ছিল, সেখানে যিনি নিরপেক্ষতার খোলসে গুপ্ত বিএনপি ছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন এবং ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠজন ডক্টর খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে। এটা কিন্তু ছোটখাটো কোনো কথা নয়, এটা নির্বাচিত হয়েছে। যদিও রোটেশনে পড়েছে বা এখানে খুব সিম্পল প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে দুর্বল একটা দেশের সাথে। আর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি এর আগেও বাংলাদেশ থেকে হয়েছে, বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছিল এবং হয়েছে হুমায়ুন রশিদ চৌধুরী। এরপরে এবার হওয়ার কথা, এটা যে বিএনপি সরকার কিংবা ইউনূস সরকার অর্জন তা না, এটা আন্তর্জাতিক হিসাব নিকাশ। এই সময়টা 2026 সালে এখন যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, তাহলে আওয়ামী লীগের যে কোনো একজন হোক, সে পররাষ্ট্রমন্ত্রী বা অন্য কেউ, এই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হতো মোটামুটি নিশ্চিতভাবে। অতএব এটা যে খলিলুর রহমান কিংবা বিএনপির অর্জন তা না। এবছর বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে নমিনেশন দিতে পারবে, এটা অনেক আগের কথা। এটা 2021 সাল থেকে আমরা শুনছি, তখনকার সময় ফিক্সড। এবং ভবিষ্যতে আবার এরকম 15 বছর পর বা অনেক বছর পর বাংলাদেশ এরকম পাবে, যদি বিশ্ব ব্যবস্থা এরকম থাকে, জাতিসংঘের এক্সিস্টেন্স থাকে। ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে। এটা বিএনপি কিংবা ইউনূস সরকার কিংবা ব্যক্তি খলিলুর রহমানের কোনো অর্জন নয়। এখানে আওয়ামী লীগ থাকলে, জাতীয় পার্টি থাকলে, জামাত থাকলে, এমনকি সেই খায়রুল দেওয়ান যদি সরকারে থাকতো তাহলে হতো। নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, এটা তাৎপর্য আবার অন্য জায়গায়। একদম যে তাৎপর্য নাই তা না, এখানে আওয়ামী লীগের কিছু অপপ্রচার আছে রাজনীতিতে। আওয়ামী লীগ একটা দল যারা খড়কুটো ধরে বাঁচতে চায়। তারা জানা যায় কালেমা শাহাদাত, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বা যত দোয়া, এগুলো বাদ দিয়ে তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা ফিরবে, এই জিকির করছে। আওয়ামী লীগ একটা ধর্ম। তারা কখনো জানা যায় জয় বাংলা স্লোগান দিয়ে রাজনৈতিক আত্মতৃপ্তি খোঁজে, আবার এক এক সময় একটা গুজব ছড়ায় যে এই হবে, এই হবে, এই হচ্ছে, আজকে রাতেই হবে, সে হবে। শেখ হাসিনা আগামী 6 মাস পর ফিরবেন, এরকম একটা গুজব ছড়িয়েছে। মাথা উঁচু করে ফিরবে, কচু ফিরবে, জীবনে ফিরবে না। তবে হ্যাঁ, কারণ ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে চাপ দিতে, যুক্তরাষ্ট্র কিংবা ভারত মিলে ষড়যন্ত্র করছে বিএনপিকে চাপ দিতে, এতে কোনো সন্দেহ নেই। আমরা এই কারণে বিষয়টা সামনে আনছি, বাট তারা কখনোই পারবে না। এখন আওয়ামী লীগের একটা
প্রচারণা আছে যে জাতিসংঘ যদি শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চায়, হ্যাঁ এটাও সত্য যে শেখ হাসিনা পদত্যাগ করেননি, সরকারের কাছে কোনো পদত্যাগপত্র নাই, রাষ্ট্রপতি দরবারে কোনো পদত্যাগপত্র নাই, এটা একটা ক্রাইসিস, এতে বিএনপি বিপদে পড়বে টুডে টুমরো, কারণ সত্য কখনো গোপন থাকে না। বাট এতে আওয়ামী লীগের কোনো লাভ হবে না। বিএনপিকে কেউ না কেউ চাপ দিয়ে কিছু আদায় করবে এটাকে পুঁজি করে, বাট আওয়ামী লীগের চাঙানা লাভ হবে না। শেখ হাসিনা পদত্যাগ করলো বাকি না করলো বাকি, শেখ হাসিনাকে জনগণ ধাওয়া করে বাংলাদেশ থেকে লাথি দিয়ে পাঠিয়ে দিয়েছে। অতএব পদত্যাগ করলেও কিছু না, না করলেও কিছু না, এতে শেখ হাসিনার কিছু না। হ্যাঁ পদত্যাগ করেনি কিন্তু পদত্যাগ বলে প্রচার করছে, এটা ক্ষতি হলে বিএনপি হবে, কিন্তু আওয়ামী লীগের এখানে কোনো কিছু না। আওয়ামী লীগের একটা প্রচারণা আছে যে জাতিসংঘ পদত্যাগপত্র দেখতে চাইবে, তখন কি করবেন? অথচ আওয়ামী লীগ জাতিসংঘ বিরোধী একটা সংস্থা এবং আওয়ামী লীগকে জাতিসংঘ গণহত্যাকারী দল হিসেবে প্রথম স্বীকৃতি দিয়েছে। অতএব আওয়ামী লীগের এই গণহত্যাকারী দল, নিষিদ্ধ দল, জাতিসংঘের কাছ থেকে পাওয়ার কিছু থাকবে না। এখন সেই প্রচন্ড আওয়ামী বিরোধী এবং আওয়ামী লীগের জম খলিলুর রহমানকে নিয়ে যত সমালোচনা করে তিনি আওয়ামী লীগের জম, প্রচন্ড আওয়ামী বিরোধী এবং আওয়ামী লীগের জম খলিলুর রহমান তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন সভাপতি নির্বাচিত হয়েছেন। এটা একটা বড় পোস্ট। এখন কি খলিলুর রহমান শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চাইবেন নাকি? আওয়ামী লীগের জন্য এটা একটা কঠিন মন খারাপের খবর যে খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে। জাতিসংঘ নিয়ে আর কোনো স্বপ্ন, জাতিসংঘকে খড়কুটো মনে করে ধরে একটু বাঁচার চেষ্টা আওয়ামী লীগ আর করতে পারবে না। এরপরে আরেকটা সম্ভাবনা আমরা যেটা বলেছি যে ইউনূস সরকার যে মেটিকুলাস ডিজাইন প্ল্যান, যে নির্বাচন দিয়ে তিনি যাবেন, যুক্তরাষ্ট্র এবং ইউনূসের যে হেজিমনি এটা বাংলাদেশে থাকবে, এটা ধীরে ধীরে আবার কন্টিনিউ করবে, যেহেতু ইউনূস সরকার দেশ শাসন করতে ব্যর্থ হয়েছিলেন, নানান বিষয় জটিলতা হয়েছিল, এর ফলে একটা বেকার ইউনূস সরকার করেছিল, নির্বাচন দিতে হয়েছে, কিন্তু ইউনূস হাল ছাড়েনি। ইউনূসীয় চিন্তা ভাবনা বা মার্কিন যে প্রতিনিধি এটা বাংলাদেশে থাকবে। এই জন্য খলিলুর রহমান তো ওপেন বিএনপি ছিল না, গুপ্ত বিএনপি ছিল হয়তো, কিন্তু খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। এটা একদম চারটিখানি কথা বা একদম সিম্পল বিষয় না, এটা বড় কিছু। এটা মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ। খলিলুর রহমান কে এরকম একটা তথ্য আমাদের কাছে আছে যে খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রী হয়েছেন ঠিক আছে, কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি ফুল টাইম জাতিসংঘে কাজ করবেন, তখন আর পররাষ্ট্র মন্ত্রী পদে তিনি থাকবেন না। এতে যেটা হতে পারে যে খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে সরিয়ে দেওয়া হয় বা তিনি পদত্যাগ করবেন, জাতিসংঘের ফুল টাইমের হিসেবে দায়িত্ব পালন করবেন, এরকম একটা কথা তিনি বলেছিলেন। তাই ফুল টাইম তিনি দায়িত্ব পালন করবেন, আর দলের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি থাকছেন না, অন্য একজনকে পররাষ্ট্রমন্ত্রী করা হবে। এটা একটা বড় ধরনের পরিবর্তন। আর হ্যাঁ বিএনপি সরকার মার্কিন বলয় থেকে বের হওয়া কঠিন হবে, কারণ খলিলুর রহমান এরা আন্তর্জাতিকভাবে বিএনপিকে পশ্চিমা ফ্রেন্ডলি রাখার চেষ্টা করবে, একদম চীন বলয়ে যাওয়া থেকে কিছুটা হলে বিরত রাখার চেষ্টা করবে, এটাও একটা পরিবর্তন। আর ভারতের চালাকি, ভারতের লাফালাফি এটা কিছুটা হলেও বন্ধ হবে। অলরেডি ভারতের অভ্যন্তরে নানান ক্রাইসিস শুরু হয়ে গেছে, ওসমান হাদি হত্যার রহস্য যে কোনো সময় বলে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন, এটা নিয়ে জটিলতা। এখন খলিলুর রহমান এখানে তার একটা মিশন সফল, তিনি জাতিসংঘে তার জায়গা করে নিয়েছেন। বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রীগিরি করা একদম 5 বছর, এটা তার উদ্দেশ্য ছিল না, তিনি তার জায়গায় করে নিয়েছেন। এখন তিনি বাংলাদেশ থেকে চলে যাবেন, তার ওখানে সভাপতিগিরি করবেন, তারপরে তিনি তার আবার সেই পুরনো যুক্তরাষ্ট্রের জীবন বেছে নেবেন, তিনি বাংলাদেশে আসবেন না। কিন্তু খলিলুর রহমান বসে থাকবেন না। খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়া মানে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে কয়েক ধাপ এগিয়ে গেলেন। এরপরে এটা একদম কয়েক মাসের মধ্যে দেখবেন তা না, যখন চীন সফরে গেলে তারেক রহমান, তখন যখন বিএনপি সরকার বেকায়দা করে পশ্চিমারা ষড়যন্ত্র করতে পারে বা এরকম বেকায়দা যখন করবে, তখন হঠাৎ করে পশ্চিমাদের শান্ত করতে বা যুক্তরাষ্ট্রকে শান্ত করতে বা সম্পর্ক মেকআপ করতে হঠাৎ করে দেখবেন যে প্রফেসর ইউনূসকে বিএনপি রাষ্ট্রপতি বানিয়েছে। এটা আগামী 1 বছরের মধ্যে আপনারা দেখবেন। তবে বিএনপি ক্রাইসিসে পড়লে দ্রুত করবে, আর ক্রাইসিসে না পড়লে কমপক্ষে 1 বছর পর বা চুপ করে মেয়াদ শেষ হওয়ার পর ইউনূসকে রাষ্ট্রপতি বানাবে। বাংলাদেশ সরকার নতুন একটা আইন প্রয়োগ করেছে ওয়েজ আর্নারদের উপরে। ওয়েজ আর্নার মানে যারা বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আনে, তাদেরকে ওয়েজ আর্নার বলা হয়। তারা বিভিন্নভাবে আনে, তাদের উপরে 7.5% ট্যাক্স ধার্য করা হয়েছে। ওয়েজ আর্নার বলতে অনেক ধরনের ওয়েজ আর্নার আছে। যারা এই কন্টেন্ট ক্রিয়েট করেন, যারা টিকটক, ফেসবুক বা ইউটিউবে যারা কন্টেন্ট বানান, তারাও কিন্তু ওয়েজ আর্নার, কারণ তারা কিন্তু বৈদেশিক মুদ্রায় টাকাটা পান। গুগল বা মেটা আপনাকে বাংলাদেশি টাকা দেয় না। বাংলাদেশের কাছে যদি আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তার নামে বাংলাদেশের ডলার আসে, সেই ডলারটা বাংলাদেশ ব্যাংক রেখে দিয়ে আমাকে সমপরিমাণ টাকা বাজার মূল্যের দেওয়া হয়, এবং এই ডলারটা রিজার্ভ থাকে বাংলাদেশে। আপনারা জানেন, আমরা অনেক সময় শুনি না যে বাংলাদেশ সরকারের কাছে 38 মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের কাছে আপনার আছে, বাংলাদেশের রিজার্ভ। এই ডলারগুলো কিন্তু আসে এই যে কন্টেন্ট ক্রিয়েটার, এই যে ওয়েজ আর্নারের অন্যান্য যারা আছে, যেমন যারা বিদেশ থেকে আমরা যারা রিমিটেন্স যোদ্ধা, যারা আমরা বিদেশে কাজ করে টাকা পাঠাই, সেইটা ইভেন কি গার্মেন্টসের যে ফরেন কারেন্সি আনে, এটাও কিন্তু ওয়েজ আর্নারই হয়। এখন ট্যাক্স বাড়াইছে গভর্নমেন্ট শুধুমাত্র এই যে কন্টেন্ট ক্রিয়েটারদের উপর, মানে যারা এই ফেসবুক করেন, যারা টিকটক করেন, যারা ইউটিউবে কন্টেন্ট করেন। আপনারা জানেন বন্ধুরা, বাংলাদেশে প্রায় 13-14 লক্ষ মানুষ কন্টেন্ট ক্রিয়েট করে থাকে। আপনারা যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, তাহলে দেখবেন 13 থেকে 14 লক্ষ মানুষ এখন কন্টেন্ট ক্রিয়েট করে। সবাই তেমন বড় নয়, কিন্তু বেশ কিছু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে। বাট ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার প্রচুর বাংলাদেশে। কেউ আপনার সিনেমা নিয়ে কন্টেন্ট বানায়, কেউ মাছ ধরা নিয়ে কন্টেন্ট বানায়, কেউ রান্না নিয়ে কন্টেন্ট বানায়, কেউ গান গায়, কেউ বিশ্ব ভ্রমণ করে বা দেশ ভ্রমণ করে, বা কেউ মজার মজার ফানি ভিডিও বানায়।
অনেকেই আছে বেশ টাকা ইনকাম করেন, কিন্তু অনেকেই আছে বেশ অল্প পরিমাণ টাকা ইনকাম করেন। যেমনটি ধরেন গ্রামের একজন গৃহবধূ শখে শখে শুরু করেছিল রান্নাবান্না, এখন তার চ্যানেলটা বেশ বড় হয়ে গেছে, সে হয়তো মাসে $300-400 কামায়, এরকম $100-200 কামায়। প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছে 13 লাখের মধ্যে যদি হাতে গোনা 20-50 জন $1000 কামায়, বাকিরা সবাই 100, 150, 200, 300 এরকম ডলার কামায়। এটা তার পরিবারের একটা বিরাট আয় এবং এটা তার একটা এক্সট্রা ইনকাম, এবং হয়তো দেখা গেল সে এইটা করেই তার সংসার চালাচ্ছে। তো এই যে মানুষগুলো যারা এই টাকাটা কামাচ্ছে, তারা তাদের শ্রম দিয়ে কামাচ্ছে, তাই নয় কি? তারা একটা কন্টেন্ট বানাতে কিন্তু অনেক পরিশ্রম হয় বন্ধুরা। আপনারা হয়তো যারা দেখেন মনে করেন যে আমি বসলাম বকবক করলাম, শেষ হয়ে গেল না। এই কন্টেন্টটা বকবক করার পর কন্টেন্টটাকে ডাউনলোড করে এর মধ্যে ঢুকাতে হবে একটা থাম্বনেইল, মানে যে ছবিটা আপনারা দেখেন, তারপরে এটার মধ্যে লিখতে হবে ডেসক্রিপশন, তারপরে এটা একটা টাইটেল দিতে হবে, তারপরে ট্যাগ করতে হবে বিভিন্ন জায়গায়, করে এটাকে আপলোড করতে হবে ইউটিউব বা ফেসবুকে। আপলোড করার পর এটা চলবে। মানে এমনও কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের মনে করেন এগুলো করবার জন্য একজন অ্যাডমিনিস্ট্রেটর থাকে, মানে অ্যাডমিন থাকে, সে এইগুলো করে। ওই কন্টেন্ট ক্রিয়েটার শুধুমাত্র কন্টেন্টটা তৈরি করে, তাকেও একটা বেতন দিতে হয়, মানে একটা খরচ আছে এর পিছনে। এমনটি নয় যে সে বিনা পয়সায় একটি কন্টেন্ট তৈরি করে। তো সরকার এই যে 7.5% ট্যাক্স ধার্য করলো, তার খরচটা কিন্তু বাদ দিল না। আমরা ভারতের দিকে যদি তাকাই তাহলে দেখবো সেখানে নিয়ম আছে যে আপনার যে খরচ হয়েছে সেটা আপনি বাদ দিয়ে আপনার ট্যাক্স কাটা হবে। আমাদের দেশে এরকম কোনো নিয়ম হয়নি। দেখেন আমি সুইডেনে থাকি, আমার এখানেও ট্যাক্স কাটা হয়, প্রচুর ট্যাক্স কাটা হয়। আমার এখানে প্রায় 25% ট্যাক্স কাটা হয়, কারণ আমাকে এই দেশের সরকার বিভিন্ন ফ্যাসিলিটিস দিচ্ছে। এই যে আজকে আমি ব্লাড দিয়ে আসলাম, আমার শরীরের পরীক্ষা করবে এখন এরা 6 মাস পরে প্রত্যেকটা নাগরিকের একটা বডি, মানে পুরো বডি চেক আপ করে। ওই যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি লন্ডনে গেলেন থরোলি বডি চেক করতে, আমাদের এখানে সুইডেনের প্রতিটি মানুষের থরোলি বডি চেক হয় আফটার 6 মান্থস। মানে আপনাকে স্টুল, ইউরিন, ব্লাড দিতে হবে, এবং আপনার ব্লাড প্রেশার দেখবে, আপনার শরীরে কোনো রোগ আছে কিনা, আপনার কিডনির কী অবস্থা, আপনার লিভারের কী অবস্থা, আপনার হার্টের কী অবস্থা, এবং আপনার রক্তের মধ্যে কোনো রকম জার্ম আছে কিনা, সব কিছু ওরা দেখবে বিনা পয়সায়। এরকম আরো অনেক ফ্যাসিলিটিস আছে, সেটা বলতে গেলে অনেক লম্বা লিস্ট হয়ে যাবে। সেই জায়গায় গেলাম না। এরা যখন ট্যাক্সটা নেয় তখন আমার গায়ে লাগে না। আমি ভাবি যে আমার যে ট্যাক্সগুলো নিচ্ছে বলেই তো আমি আজকে এত ভালো আছি এখানটা, বা সবাই এখানে ভালো আছে। কিন্তু আমাদের সরকার আমাদেরকে কি দিচ্ছে? আমরা কি তেমন কোনো ফ্যাসিলিটিস পাচ্ছি? যেহেতু পাচ্ছি না, সেটা আমরা তো ট্যাক্স দিচ্ছি ভাই। মানে বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা কি গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে না? যে কোনো পণ্য খরিদ করলে ভ্যাট দিচ্ছে না? বা তার যদি ইনকাম বড় হয়ে থাকে তাহলে কি সে ট্যাক্স দিচ্ছে না? দিচ্ছে তো। তার উপর আবার মরার উপর খাড়ার ঘা আপনারা কেন দিয়ে দিলেন? এখন যেটা হবে যে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু আর বাংলাদেশে রেমিটেন্স টানবে না, তারা অ্যাড্রেস চেঞ্জ করে ফেলবে। এটা একটা সিস্টেম আছে। যেমনটি ধরেন আমাদের সুইডেনের সবচেয়ে ওয়ার্ল্ড ফেমাস একজন ইউটিউবার ছিল, যার নাম পিউডিফাইকে অনেকে হয়তো ছিলেন, অনেকে ছিলেন না। আপনার যদি র্যাঙ্কিং এ দেখবেন 100 মাসে ওয়ার্ল্ডের নাম্বার 1 কন্টেন্ট ক্রিয়েটার ছিল। এই স্টকহোমের ছেলে, ইয়াং একটা ছেলে, প্রচুর টাকা ইনকাম করতো। গভর্নমেন্ট যখন ট্যাক্স বাড়িয়ে দিল, ওই দেশ থেকে চলে গেছে। এখন মধ্যে স্পেন আর ফ্রান্সে আছে, ওখান থেকে সে কন্টেন্ট বানায়, প্রচুর টাকা পেত সে মাসে, চলে গেছে এখান থেকে। এখন বাংলাদেশে যে মানুষটা মনে করেন $5-6 হাজার কামায়, সে তো বাংলাদেশ থেকে অ্যাড্রেসটা চেঞ্জ করে দিবে। সে চলে যাবে হয়তো থাইল্যান্ডে, বা সে চলে যাবে হয়তো সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে, বা নেপালে, ওখানে গিয়ে কন্টেন্ট ক্রিয়েট করবে, ওখানে টাকা পয়সা আনবে। গভর্নমেন্ট এমন কোনো টাকা কিন্তু পায় না ভাই। আমি যেটা স্ট্যাটিস্টিক্স দেখলাম, $34 না $35 মিলিয়ন বছরে আসে। এমন কোনো বড় টাকা না। এখান থেকে 7.5% যদি হিসাব করেন, খুব একটা বড় টাকা বাংলাদেশ গভর্নমেন্ট আয় করতে পারবে না। বাংলাদেশ গভর্নমেন্টের আয় করবার বহু পথ আছে। এই কন্টেন্ট ক্রিয়েটারদের পেটে লাথি দেওয়াটা মনে হয় ঠিক করছেন না এই সরকার। অনেক অনেক দরিদ্র মানুষ আছেন, অনেক গ্রামের সাদাসিধা মানুষ আছেন, আমি কারো নাম বলে ছোট করতে চাই না, তারা এই কন্টেন্ট ক্রিয়েট করেই সংসার চালায়। তারা যদি ওখান থেকে 7.5% দিয়ে দেয়, তাহলে ওদের থাকবে নাকি? এই টাকার অঙ্কটা হয়তো সরকারের জন্য সামান্য, কিন্তু আমি $100 পাবার পর যদি আমার 100 টাকা যদি 7.5 টাকা চলে যায়, তখন তো আমার গায়ে লাগবে। এটা গভর্নমেন্টের বিবেচনা করা উচিত। কারণ কি, আজকাল দেখেন এই কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু বাংলাদেশের এই জগৎটাকে বাঁচিয়ে রেখেছে। আপনারা যেভাবে বলেন, মানুষ কিন্তু আজকাল আর ওই টেলিভিশনের নিউজ বা পত্রিকা পড়তে চায় না, বা ওখানে কোনো আপডেট নিউজও পায় না। বা সবচেয়ে বড় কথা হলো যে সবগুলো মাধ্যমে, সবগুলো পত্রপত্রিকা এবং সবগুলো টেলিভিশনের মাধ্যমেই বেসিক্যালি কোনোভাবে না সরকারের চাপচারি করে। মানে অনেক খবর তারা দিতে চায় না, সরকারের বিরুদ্ধাচরণ করতে চায় না, সরকারকে খুশি রাখতে চায়। মানুষের বিশ্বাস কিন্তু দিন দিন ওদের থেকে চলে গেছে, এখন চলে আসছে কন্টেন্ট ক্রিয়েটারদের উপর। কারণ কন্টেন্ট ক্রিয়েটাররা প্রমাণ সহ সাথে সাথে এই নিউজটা আপনাকে ফেসবুকে বা ইউটিউবে দিয়ে দিচ্ছে। ইউটিউবের চেয়ে বেশি ফেসবুকে দেওয়া হয়। ফেসবুকে তো জাস্ট ঘটনা ঘটে আর সাথে সাথে আপলোড করে দেয়, যেটা টেলিভিশন কোম্পানিদের অনেক সময় লাগে, এবং তারা অনেক কিছু সেন্সার করে। তারা সরকারের দিকে তাকিয়ে থাকে, কোন নিউজটা আমি দেবো, কোন নিউজটা দেবো না, কোন নিউজটা দেওয়ার পর সরকার আমার দিকে বিরাট ভাজল হবে, সেই জন্য নিউজটাকে কেটে দেয়। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু করেন। আমি কোনো বাজে কন্টেন্টের কথা বলছি না, কাউকে গালাগালি করা, কারোর সম্পর্কে কুচ্ছানো সেগুলো বলছি না। আমি খবরের কন্টেন্টের কথা বলছি। যারা ছোটো ছোটো কন্টেন্ট তৈরি করেন, এই বিভিন্ন ঘটনা নিয়ে, বিভিন্ন ঘটনা প্রমাণ নিয়ে টুকটাক সাথে সাথে মানুষকে জানিয়ে দেন, মানুষ সেটা বিশ্বাস করে, কারণ তারা প্রমাণ সহ দিয়ে থাকেন। কিন্তু আমাদের টেলিভিশন কোম্পানিগুলো সেটা করে না। তারা একটা নিউজ পাওয়ার পর সেটা পরীক্ষা করে, নিরীক্ষা করে, তার এডিটার দেখে এটা দেওয়া যাবে কিনা, বা তার এডিটার এটাও দেখে এটা সরকারের বিরুদ্ধাচরণ হবে কিনা, তারপর নিউজটা গিয়ে আপলোড হয়।
আমরা দেখতে পাই। এই জন্য মানুষের ট্রাস্ট চলে গেছে। মানুষ কিন্তু এখন এই কন্টেন্ট ক্রিয়েটারদের উপর খুব ট্রাস্টেবল। আমি সরকারকে বলবো এই ব্যাপারটা পুনর্বিবেচনা করতে। বাংলাদেশে যারা করে কন্টেন্ট ক্রিয়েট করে মোটামুটি সংসার চালাচ্ছে, এই কয়টা পয়সার দিকে সরকার যেন না থাকায়, সরকারকে বিনীত অনুরোধ করবো অন্তত এই কাজটা করবেন না। 7.5% ট্যাক্স অনেক বেশি। স্বরাষ্ট্রমন্ত্রীর যদি নিজের দলের প্রতি ভালোবাসা থাকতো, এই সরকারের প্রতি দায়বদ্ধতা থাকতো, আওয়ামী লীগের প্রতি না, এই সরকারের প্রতি, তার সরকারের প্রতি দায়বদ্ধতা থাকতো, সে শক্ত হাতে এগুলো বন্ধ করতো। কিন্তু সে তো জানেই না মনে হয়। সে সংবিধানের 215 অনুচ্ছেদ নিয়ে বা 126 অনুচ্ছেদ নিয়ে বা 99 নম্বর অনুচ্ছেদ, আমি জাস্ট সেইং র্যান্ডমলি, নিয়ে যত উদ্বিগ্ন। বাংলাদেশে গত 1 মাসে যে 118 জন শিশু ধর্ষিত হয়েছে, আজকে 71 বছরের একজন বৃদ্ধ, আমি আপনার সাথে বসার সময় দেখলাম, ধর্ষণের শিকার হয়েছে, তাদেরকে বিচারের আওতায় আনা এবং বিচারের আগে ক্রাইম কি করে কন্ট্রোল করা যায়, অপরাধ কি করে দমন করা যায়, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর, সেই দিকে মনোযোগ দেওয়ার মতন সময়, ইচ্ছা, আগ্রহ, দায়বদ্ধতা, জবাবদিহিতা এই স্বরাষ্ট্রমন্ত্রীর নাই। তারপরে ধরুন বিএনপি 20 বছর ধরে বিরোধী দলে, এই কান্নাকাটি 20 বছর যাবত কান্নাকাটি, এই 20 বছরে তারা একটা পররাষ্ট্রমন্ত্রী কিভাবে ঠিক করতে পারে নাই? এত বড় দলে একটা পররাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্যতা বলা লোক নাই, খলিল সাহেবকে করতে হলো। আচ্ছা, ইন্টেরিয়াম সরকার ট্রেড এগ্রিমেন্ট করলো 3 দিন আগে নির্বাচনের। এই সরকারের যদি ন্যূনতম স্বাধীনতা এবং স্বাতন্ত্র্য দুটোই থাকতো, ন্যূনতম, তারা এটাকে সংসদে অ্যাটলিস্ট আলোচনা করতো। ওই সৎ সাহসটাও তো এই সরকারের নাই যে তারা সংসদে ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করবে। এটা নিয়ে সরকার বলছে বিরোধী দল তো চাই না। কিন্তু আমি তো বিরোধী দলের সরকারকে আলাদা করি না, আমি আমার আলোচনা শুরুতেই বলেছি এটা একদলীয় পার্লামেন্ট। জাস্ট দ্য পার্লামেন্ট উই স ব্যাক ইন 2014, 2018 and 2024. দিস ইজ দি কন্টিনিউশন অফ দি সেম মেথড। জাস্ট ওই সময়ে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি ছিল, এখন বিএনপির সঙ্গে জামাত আছে। দিস ইজ অল দ্য সেম, দিস ইজ অল দ্য সেম। পার্থক্য একটা জায়গায় আছে মান্না ভাই, আমি অলওয়েজ এই গভর্নমেন্টটাকে দেখি ইনকম্পিটেন্ট, ইনকেপেবল আওয়ামী লীগ হিসেবে। আওয়ামী লীগ যা করেছে ফুল কনফিডেন্স নিয়ে করেছে, ফুল ক্যাপাসিটি নিয়ে করেছে, এবং আওয়ামী লীগ জানতো তারা কি করছে। কিন্তু এই সরকারটাকে আমার উদ্ভ্রান্ত দিগ্ভ্রান্ত মনে হয়। ধরুন এখন তো গণমাধ্যম এরকম হয়েছে যে এখন গণমাধ্যম কেবলমাত্র পত্রিকার 4 পাতার মধ্যে আবদ্ধ না। আপনার হাতেও একটা গণমাধ্যম আছে, আমার হাতেও একটা গণমাধ্যম আছে। আমি আপনাকে বলি, প্রাইম মিনিস্টার যখনই কোনো স্পিচ দেন, একটা দুটো মারাত্মক ভুল সেখানে থাকে, মারাত্মক। গতকালকে একটা স্পিচ দিয়েছেন 3 সালে, 2014 সালে কাজী নজরুল ইসলাম 3 সালে এসছেন বলে তিনি দাবি করেছেন। মানে আচ্ছা, আমরা এটা নিয়ে পাবলিক তো হাসাহাসি চরম করছে। আমার বক্তব্য এখানে না, আমার বক্তব্য হচ্ছে তার স্পিচ রাইটাররা যারা, এখানে কি কোনো খেলা আছে? ওনার ব্যাপারে মুশকিল, এরকম বৃষ্টি তো হওয়ার কথা না। এবং রিপিটেডলি কুমিল্লায় গিয়ে উনি ভিজিট করেন, উনি গিয়ে দিনাজপুরে আম আনেন। একটা বড় মিস্টেক হয়েছিল, বাংলা ভাষা নিয়ে পতাকা তুলে দিয়েছেন, মার্কা তুলে দিয়েছেন। আপনি আমাকে বলেন আরেক, মানে এখন যেগুলো বলতে হবে এগুলো বলার পরে আমি আবার মানে জেলের বাইরে থাকতে পারবো কিনা সেটাও তো জানি না। তাহলে একটু সাবধানে বলেন। কিন্তু আমার কাছে আর একটা অন্য প্রশ্ন দেখা দিয়েছে, সেটা হচ্ছে যদি অন্যভাবে না নেন এবং দর্শকরা যদি না নেন, আপনি যেভাবে ইউ আর কামিং আপ খুবই পজিটিভ ছিল, আমি পজিটিভ ফর দি গভর্নমেন্ট, মানে বিএনপির জন্য পজিটিভ দেখেছি, হঠাৎ করে এরকম ছন্দপত্র হয়ে গেল কেন? এবার যেমন আপনাকে নমিনেশন দেওয়াই হলো না, ইজ ইট অনলি বিকজ টু স্যাটিসফাই রিলিজিয়াস ফ্যানাটিক্স বা অন্য কোনো গ্রুপ বা কাউকে? এটা কি ব্যাপার? আমি সত্যিকার অর্থে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি যেহেতু নেতাদের বাড়ি বাড়ি গিয়ে পা ধরে বসে থাকি না, গুহ্য কারণ আমি জানি না। অ্যাপারেন্টলি আপনারা যেটা দেখেছেন, সবাই বাংলাদেশ যেটা দেখেছে যে জমিয়াত উলামা ইসলামের সঙ্গে তাদের জোট হয়েছে, তারা 4টা আসন দেবে, তার মধ্যে আমার আসনটা। সম্ভবত তারেক সাহেব, যেটা মানে আমি 3 মাসের এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখছি, উনি সম্ভবত ধারণা করেছিলেন যে আমি দাঁড়াবো না, স্বতন্ত্র দাঁড়ালেও যে তার কোনো প্রশ্ন নাই। ওভার কনফিডেন্স, সুপার কনফিডেন্স এবং সুপার অ্যারোগেন্স সব মিলিয়ে ধরে নিয়েছিলেন যে ও যাবে কই, ওর গতি কি, যেটা এইসব দলের, এই বর্জুয়া দলগুলো যেটা থাকে আর কি, অ্যারোগেন্স, মাত্রা ছাড়া অ্যারোগেন্স। কিন্তু বাংলাদেশ তো আসলে বদলে গেছে মান্না ভাই। আমরা কথা বলছিলাম না যে অনেক জায়গায় আমাদের পেছন যাত্রা হয়েছে সত্য, জ্ঞান ভিত্তিক সমাজ আমরা তৈরি করতে পারি নাই, মেধাভিত্তিক সমাজ তৈরি করতে পারি নাই, মেরিটোক্রেসিকে আমরা প্রাধান্য দেই নাই, আমরা অর্থভিত্তিক সমাজ তৈরি করেছি। হ্যাঁ, এগুলো আমাদের পেছন যাত্রা বটে। তবে একই সঙ্গে মানুষ কিন্তু, বিশেষ করে এই 5ই আগস্টের পরে, মানুষ কিন্তু ওই যে একটা রাজা প্রজার সম্পর্ক, হ্যাঁ, ওই জায়গাটা কিন্তু ভেঙে গেছে মানুষের। মানুষ কিন্তু এখন প্রশ্ন করে, মানুষ কিন্তু এখন মুখের উপর জবাব দিয়ে দেয়। সো এই জায়গাটাও হয়তো 17 বছর দেশের বাইরে উনি হয়তো বোঝেন নাই বাংলাদেশের মনস্তাত্ত্বিক পরিবর্তনটা। জি, তারপরে কি হলো? সো তারপরে আপনি যে মানে এরকম একটা রেজাল্ট হয়ে যেতে পারে সেটা আপনি ভাবতে পারেন না? আমার মনে হয় না বিএনপি এটা কল্পনাও করেছে। তবে হ্যাঁ, এটা সত্য যে আমি কিন্তু এটা আগেই ক্লিয়ার করেছিলাম, আমি খুব বেশি লুকাছাপা করি না পলিটিক্সে। আমি ওই পিছনে ষড়যন্ত্র করা, লুকিয়ে করা, আমি দ্যাট ইজ নট মাই ক্যারেক্টার। সো আমি অন এয়ার এই চ্যানেলে ভেরি সারপ্রাইজিংলি, সম্ভবত এই চ্যানেল বা আরেকটা চ্যানেলে আমি বলেছিলাম যে শীষ মার্কায় নির্বাচন না করলে হাঁস মার্কায় নির্বাচন করবো। আমি কিন্তু এটা বলেছি এবং এই কথা আমি আমার দলের একমাত্র মহাসচিবের সাথে আমার কিছুটা কথাবার্তা হতো। সো ওনাকে আমি ক্লিয়ারলি বলেছি, স্যার আপনি যদি আপনারা যদি আমাকে নমিনেশন দেন, আমি ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করবো। এটা আমি দলকেও বলে দিয়েছিলাম নির্বাচনের আগে। সো ওই যে মানে নেতাদের বাড়ি বাড়ি যাওয়া, হাতে পায়ে ধরা, আপনি নমিনেশন না দিলে আমি মৃত্যুবরণ করবো, এই ধরনের আলোচনা আমার হয় নাই। সো আমি ঠিক জানি না তারা রাজনীতি করে একদম। আমি এই কেন আপনি যে প্রশ্নটা করলেন তার উত্তরে আমি আপনাকে বলি, আপনি কি একটা ভিডিও দেখেছেন 3জন মন্ত্রী 3টা ভিন্ন অকেশনে তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়াচ্ছে? জি, ভিডিও দেখে শুনেছি এটার কথা। আপনারা যে সময় রাজনীতি করেছেন, এরকম সত্তা বিবর্জিত সারমেয় আনুগত্য, এর চেয়ে ভদ্র ভাষায় আমার পক্ষে বলা সম্ভব না, এই সারমেয় আনুগত্য লালন করা প্রজাতি দেখেছেন?
পলিটিক্সে এসছে? আমি দেখি নাই। আমার বাবাকে আমি দেখেছি, আমি এরকম সারমেয় আনুগত্য শ্রেণীর পলিটিক্স আমি দেখি নাই, বাট এখন সেটা হচ্ছে। তো এই জায়গায় তো আমি পিছিয়ে যাবই, আমরা পিছিয়ে যাবই। না, আপনি পিছিয়ে যান না, আপনি পিছিয়ে যান না, আমি জানি না, আমার এখানে বলাটা আমি কোনো উস্কানি দিচ্ছি না, কিন্তু আমি পাবলিকের ফিলিংটা এরকম দেখি যে মানুষ অনেক সময় হয়তো ধরেন একটা জিনিস আমি একজনকে পছন্দ করি কিন্তু একটা ভুল করছেন, এই ভুলটা তাকে বোঝানোই গেল না, কেউ সেটাকে চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে জিতে গেল, তখন তিনি এটাকেও পছন্দ করেন এবং যিনি দাঁড়িয়েছেন তাকেও পছন্দ করেন এবং আলটিমেটলি হয়তো যিনি দাঁড়ালেন তাকে পছন্দ করেন। সেই হিসেবে আমি মনে করি যে আপনি যেটা করছেন, যেটা ঠিক মনে করেছেন, রাজনীতি তো সেই বিষয়, গণতন্ত্র মানেও সেই বিষয়, ইউ হ্যাভ টু ডিফার, নাহলে গণতন্ত্র কেমন হবে? মানে আরেকটা বিষয় দেখেন, আপনারা যখন রাজনীতি করেছেন, আমার বাবাদেরকে দেখেছি, রাজনীতি কিন্তু বেড অ্যান্ড বাটার আর্নিং এর সোর্স না, কিন্তু এটা আগে প্রথমে বুঝতে হবে। সো আমি ভৃত্যের মতন আনুগত্য রাজনীতিতে চাইবো যে আমি মহারাজা আর বাকি সব ভৃত্য, এইরকম এই ভৃত্য মানসিকতা লালন যারা করে তারা কিন্তু রাজনীতিকে ব্যবসা বা সোর্স অফ ইনকাম হিসেবে দেখে, সে কারণে ওই ভৃত্যটা হতে পারে। কিন্তু আমরা তো রাজনীতি আমাদের কাছে সেটা না, রাজনীতি না করলে না করলাম, আমাকে এমপি হতেই হবে, মন্ত্রী হতেই হবে, ক্ষমতায় থাকতেই হবে, নট নেসেসারি, নট এট অল। আমি তো এর আগেও 4 বছর এমপি ছিলাম। আওয়ামী লীগের একটা এমপি বা মন্ত্রী বলুক, মন্ত্রী বিশেষ করে, যে তাদের কাছে কোনো তদবির নিয়ে আমি গেছি, বিএনপি সরকার এসছে, একটা মন্ত্রী বলুক আমি গত 3 মাসে একটা তদবির তাদের কাছে করেছি। আই হ্যাভ মাই রেসপেক্টেবল প্রফেশন, আই এম আ লয়ার, আই এম আ প্র্যাকটিসিং লয়ার, আমার সেখান থেকে যথেষ্ট ইনকাম হয়। আপনি যেরকম করে বলছেন সেরকম ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিভিজুয়াল স্টান্স নিয়েই আপনি চলছেন বা চলবেন এরকম, নাকি যেরকম বাজারে কথাবার্তা আছে যে আবার এনসিপির সাথে কথাবার্তা বলছেন, অন্য কারোর সাথে কথাবার্তা বলছেন, সেসব? দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন। পুরো ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।